উচ্চকক্ষ না হলেও সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিতে কমিশনের এক সুপারিশ। রাজনৈতিক নীতি পরিবর্তনে যথাযথ সদিচ্ছা দেখাতে পারেনি দলগুলো, মত বিশ্লেষকদের। এই রকমের একটি পরিস্থিতিতে আপনি যে ভোটের জন্য যাচ্ছেন, যেটা আবার ডিসাইড করতে হবে হচ্ছে পরবর্তী নির্বাচিত সংসদে। ঐক্যমত্যের বাইরে কিছু করার সুযোগ নেই, ব্রিফিংয়ে জানালেন আমির খসরু। বিএনপির জোটে থাকা দলগুলো চাইলে আলাদা প্রার্থী দিতে পারে। বিএনপির একটা বড় প্রোগ্রাম আছে, 1 কোটি লোকের চাকরি 18 মাসে, যেটা আমরা আমাদের আগামী দিনের প্রজেকশনে দিয়েছি। একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার সক্ষমতা আছে ইসির, বাড়তি খরচ না করাই সমীচীন, যমুনা নিউজকে বললেন কমিশনার মাসুদ। শত শত কোটি টাকা বাঁচানোর জন্য একদিনই করা সমীচীন বলে আমি মনে করি। শেখ হাসিনা সহ 28 জনের গ্রেফতারি পরোয়ানা আইজিপি ও 12 দপ্তরে। চাংখারপুল মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রাজধানীর মৌচাকে স্বর্ণের দোকানে চুরি, প্রায় 500 ভরি লুটের অভিযোগ মালিকের। তৃতীয় তলা দিয়ে প্রবেশ করে চোর, ধারণা পুলিশের। আমার দোকানে 400 ভরির মতো গোল্ড আসলো এবং 100 ভরি প্লাস বন্দুকি সোনা আছে। দেখবো এখানে আমার কি ধরনের ফরেন্সিক আলামত পাওয়া যায়, দেন আমরা কালেকশন করবো। ট্রাম্প প্রস্তাবিত শান্তি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে হামাস ইসরায়েল সমঝোতা, মুক্তি পাবে সব জীবনী, গাজাবাসীর উল্লাস। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। উচ্চকক্ষের বিষয়ে একমত না হলেও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি সুপারিশ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। শেখ হাসিনার মতো দানব হওয়া ঠেকাতে প্রতিষেধক হিসেবে উচ্চকক্ষের এই প্রস্তাব বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজধানীর একটি হোটেলে শীর্ষক সিপিডি জাতীয় সংলাপে এসব কথা বলেন তিনি। অনেক সময় নিম্নকক্ষে যে আবেগের বশবর্তী হয়ে প্রতিহিংসাপরতার কারণে, অন্যান্য কারণে আইন প্রণীত হয়, কিন্তু উচ্চকক্ষে গেলে কুল হেড শুড প্রিভেইল অ্যান্ড ওটা মডারেট হতে পারে। উচ্চকক্ষের মাধ্যমে চেকস অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি হতে পারে এবং উচ্চকক্ষ, এখানে আলোচনা হয়েছে, উচ্চকক্ষ যে কোনো আইন পাশ করলে যে উচ্চকক্ষে যাবে এবং উচ্চকক্ষে একটা বক্তব্য থাকবে। 8 মাসের দীর্ঘ আলোচনার পরও মতপার্থক্য নিয়ে শেষ হলো ঐকমত্য কমিশনের বৈঠক। বিশ্লেষকদের মন্তব্য, জুলাই অভ্যুত্থানের পর রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তনে সদিচ্ছা দেখাতে পারেনি দলগুলো। অবশ্য 75টি প্রস্তাবে সর্বসম্মত হওয়াকে সাধুবাদ জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে রাজনৈতিক বিরোধের সংস্কৃতির মধ্যে এটি উল্লেখ করার মতো শুভ সূচনা। বলেন, গণভোট হলেও জুলাই সনদ বাস্তবায়নে নির্ভর করতে হবে পরবর্তী সংসদের উপর, তাই রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন বেশি জরুরি। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে দাবি ওঠে সংস্কারের। দেয়ালে দেয়ালে যার জানান দেয় ছাত্র জনতা। রাষ্ট্রের বিভিন্ন খাতে আমূল পরিবর্তনের উদ্দেশ্যে 11টি সংস্কার কমিশন গঠন করে সরকার। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পায় নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো গঠিত হয় ঐকমত্য কমিশন। ফেব্রুয়ারিতে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা। 30টির বেশি দলের সাথে বৈঠক চলে 3 ধাপে। তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ পার্লামেন্ট, উচ্চকক্ষে পিআর ও সাংবিধানিক কাউন্সিল সহ 166টি প্রস্তাবের উপর নেওয়া হয় মতামত। শেষ পর্যন্ত 75টি প্রস্তাবে সর্বসম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো। নোট অব ডিসেন্ট সহ সম্মতি আছে আরও 9 বিষয়ে। যে গণভোটের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারছেন, সেই গণভোটের মাধ্যমে কিন্তু আরেকজন পরিবর্তন করতে পারবে। কোনো কিছুই কিন্তু চূড়ান্ত না। যেই দল ক্ষমতায় আসবে, যদি সে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসতে পারে, তাহলে তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাকে ব্যবহার করে সে আপনার জুলাই সনদকেও পরিবর্তন করতে পারে তার মতো করে। চাচ্ছেন হ্যাঁ বলুক, নতুবা না বলুক, এর বাইরে কোনো কিছু বলার কোনো সুযোগ নেই। তো এই রকমের একটি পরিস্থিতিতে আপনি
যে ভোটের জন্য যাচ্ছেন যেটা আবার ডিসাইড করতে হবে হচ্ছে পরবর্তী নির্বাচিত সংসদে, তাহলে যেটুকু আপনি হ্যাঁ না করছেন সেটা তো নির্বাচিত সংসদেই হতে পারে। তারা বলছেন জুলাই আন্দোলনের পর কোনো বিপ্লবী সরকার গঠিত হয়নি, বিদ্যমান সংবিধানের আলোকেই চলছে সরকারি কার্যক্রম। ফলে গণভোট করলেও ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে নির্ভর করতে হবে পরবর্তী সংসদের উপর। গণভোট সেই সরকারকে সংবিধানে বড় পরিবর্তন আনার বিশেষ ম্যান্ডেট দিতে পারে কেবল। এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা বিরাট সফলতা ঐকমত্য কমিশনে। আমরা কিন্তু 10টা ইস্যুতেই আমি মনে করতাম একমত হলেই চলে, তো এখন ছোটোখাটো অনেকগুলো ইস্যু মিলে তারা 62টি ইস্যু করেছেন। আমাদের মধ্যে এরকম বিভাজিত একটি রাজনৈতিক ব্যবস্থায় এবং সমাজে হঠাৎ করে তারা ঐকমত্য পোষণ করবেন সেটা খুব মুশকিল, কারণ আমাদের অমীমাংসিত নিজেদের মধ্যে রাজনৈতিক অনেকগুলো বড় বড় প্রশ্ন রয়ে গেছে। তবে জুলাই আন্দোলন বিবেচনায় রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তনে সদিচ্ছা দেখাতে পারেনি দলগুলো, দলীয় স্বার্থই বেশি প্রাধান্য পেয়েছে। সে অর্থে ঐকমত্য কমিশন চূড়ান্ত সফলতা পায়নি। কমিশন যেভাবে কাজ করার কথা ছিল কিংবা অন্যান্য যে সমস্ত এক্সপেকটেশনগুলো আমাদের ছিল 24-এর গণঅভ্যুত্থানের পরে, তার কোনোটাই তো আসলে এখন পর্যন্ত আমরা অর্জন করতে দেখিনি বা অর্জন করতে পারিনি। সেক্ষেত্রে আমি আসলে খুব বেশি সাকসেসফুল হয়েছে বলে মনে করছি না ঐকমত্য কমিশনের এই কাজগুলো। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর বড় সংকট হলো তারা বলে জনগণের উপর আস্থা আছে, কিন্তু তাদের কারোরই মনে হচ্ছে বা অনেকেরই জনগণের উপর আস্থা নাই। মনে করে জনগণ ভুল ডিসিশন নেয়, তারই ক্ষমতা থাকার কথা ছিল, তারই ক্ষমতা আসার কথা ছিল, তারই শাসন করার কথা ছিল, অন্য কেউ শাসন করছে, জনগণের ভুল সিদ্ধান্ত, এটা মনে করে অনেকেই। ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে এ মাসের 15 তারিখ। এর আগেই সুপারিশ দেবে কমিশন। জুলাই সনদ স্বাক্ষর হতে পারে 16 কিংবা 17 অক্টোবরের মধ্যে। 24-এর মধ্যে আপনাদের কাজ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাড়তি অর্থ অপচয় না করে একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা উচিত বলে মনে করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। একসাথে 2 ভোট আয়োজন করতে কমিশন সক্ষম বলেও জানান তিনি। প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ ও সহায়তা নেওয়া হবে, বাড়ানো হবে লজিস্টিক সাপোর্ট। এতে জনগণের কয়েকশো কোটি টাকা বাঁচবে বলেই মনে করেন এই নির্বাচন কমিশনার। যদিও ভোট দানের সময় কারিগরি সক্ষমতা ও গণনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সহকর্মী লাভলি বিথির রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে গণভোট হবে সেই সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো। এমনকি নোট অফ ডিসেন্ট নিয়ে আলাদাভাবে জনরায় নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্তও হয়নি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ মনে করেন জাতির ক্রান্তি লগ্নে রাজনৈতিক দলগুলো গণভোটের সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়ন করবে ইসি। এক্ষেত্রে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করাই যৌক্তিক বলে মনে করেন তিনি। সরকার যদি সকল পলিটিক্যাল পার্টির যদি একমত হয় যে গণভোট হবে এবং সেটা একদিনেই যদি হবে হওয়ার কথা বলে, আমাদের তরফ থেকে আমার ভাষ্য, পার্সোনাল ভাষ্য যে সেটা সম্ভব। আমাদের মতো একটা দেশের শত কোটি টাকা ব্যয় করা কঠিন, শত কোটি টাকা বাঁচানোর জন্য একদিনই করা সমীচীন বলে আমি মনে করি। বিশেষজ্ঞরা বলছেন 2 দিনে ভোট হলে অর্থ ব্যয় বাড়বে, আবার একদিনে 2টি ভোট আয়োজন করতে বাড়তি প্রস্তুতি নিতে হবে নির্বাচন কমিশনকে। বাড়াতে হবে বুথ ও ভোট কক্ষের সংখ্যা। গণনার ক্ষেত্রেও আলাদা কক্ষ ও অতিরিক্ত জনবল নিয়োগ দিতে হবে, যা ইসির জন্য চ্যালেঞ্জ হবে মনে করেন এই বিশেষজ্ঞ। কাগজের সংকটও কিন্তু এই সময় বিশাল ব্যাপার, কারণ 12-13 কোটি ভোটারের তো ব্যালট পেপারের জন্য বিশাল কাগজের প্রয়োজন হয়। এর সাথে আবার আরেকটা ব্যালট, গণভোটের ব্যালট, প্লাস ছেলে মেয়েদের বাচ্চাদের বইয়ের জন্য একটা কাগজ। প্রত্যেকটা বুথে ভোটার কমায় আনতে হবে অথবা ভোটিং টাইম বাড়াতে হবে। ম্যান পাওয়ার, কাউন্টিং এর জন্য ম্যান পাওয়ার, 2 সেট ম্যান পাওয়ার লাগবে, আরো মানুষ লাগবে ইনভলভ করা, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা। যদিও নির্বাচন কমিশনার রহমানুল মাসুদ বলেছেন লজিস্টিক্স বাড়ানো কঠিন কিছু নয়, নির্বাচন কমিশনের সে সক্ষমতা রয়েছে বলে জানান তিনি। আমাদের নির্বাচন কমিশনের যারা অনেক অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারী আছেন, তারাও এটাকে একটা কিভাবে আরো বাড়ানো যায় কিনা, যদি বাড়াইতে হয় বাড়াবো, বুথের সংখ্যা বাড়ানো যায় বাড়াবো, কেন্দ্রের সংখ্যাও যদি আমরা মনে করি যে আমাদের বাড়ানো দরকার বাড়িয়ে দিব, সম্ভব। আপনাকে সহজ কথায় বললে হয়তো আমার লজিস্টিকে কিছু হেরফের হবে, আমি এদিক সেদিক করবো, আমার সংখ্যা কিছু বাড়াবো, বা মানে অর্থাৎ অ্যাকর্ডিং টু দা সিচুয়েশন যখন অ্যারাইজ করে তখন ওইভাবে সিদ্ধান্ত নেব।
এ যাবৎ বাংলাদেশে 3টি গণভোট হয়েছে। সংবিধানের বড় ও বেশি সংখ্যক পরিবর্তনের উদ্দেশ্যে গণভোটের প্রস্তাব এটাই প্রথম। এই সমস্ত ইস্যু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, সেটা গুরুত্ব সহকারে মানুষের কাছে যদি প্রচারণা যত দূর যাওয়া যায়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশবাসীর মতো বিদেশিরাও নির্বাচনের অপেক্ষায় আছে। বিনিয়োগের স্বার্থে তারা বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যে সকল বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো নিয়েই এগিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেছেন, অমীমাংসিত সমস্যা সমাধান করবে নির্বাচিত সরকার। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে চেয়ারম্যান রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোৎজে। বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ সিনিয়র নেতাদের সাথে। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়ে বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় তারা। বিনিয়োগের কোনো সমস্যা থাকবে না বাংলাদেশে, শুধু জার্মান বিনিয়োগ না, সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। কিন্তু এই এবং নির্বাচন স্থিতিশীলতা তো মাস্ট, এটা তো সবাই একই কথা। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে এবং সম্পর্কটার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে। সুতরাং উই আর ওপেন টু অল। এ সময় কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার বিষয়েও। যতটুকু ঐকমত হয়েছে ততটুকুর মধ্যেই থাকতে হবে বলেও মনে করেন তিনি। বলেন, অমীমাংসিত বিষয় সমাধান করবে নির্বাচিত সরকার। আগামী বাংলাদেশ কিরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয়নি। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন, আপনি যাই চান তা নিয়ে আসেন, কোনো অসুবিধা তো নেই। নির্বাচনের প্রার্থী নির্ধারণ কিংবা জোটে থাকা না থাকা নিয়ে দলগুলোর নিজস্ব স্বাধীনতা আছে উল্লেখ করে আমির খসরু বলেন, নতুন বাংলাদেশে বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি যাকে মনোনয়ন দিবে তাকে মেনে নিয়েই সবাইকে দলের হয়ে কাজ করতে হবে। বিএনপি কখন করবে এটা বিএনপি সিদ্ধান্ত নেবে এবং ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। আমি আপনাদের কথা। এদিকে শহীদ জিহাদ দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। গুমের 2 মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 30 জনের গ্রেফতারি পরোয়ানা আইজিপি ও সংশ্লিষ্ট 12 দপ্তরে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর এই তথ্য নিশ্চিত করেছেন। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, বুধবারই এই পরোয়ানা পাঠানো হয় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। এর আগে বুধবার টিএফআই সেল এবং জিআইসি সেলের 2 গুমের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 1। গুমের 2 মামলায় তাদের বিরুদ্ধে 5টি করে অভিযোগ আনা হয়। এর মধ্যে টিএফআই সেলের গুম মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ 17 জন। জিআইসি সেলের গুমের মামলায় আসামি করা হয় 13 জনকে। আসামিদের মধ্যে অনেকেই বিভিন্ন বাহিনীতে কর্মরত রয়েছেন। যদিও চিফ প্রসিকিউটর বলেছেন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আইন অনুযায়ী তারা এখনো আর কর্মরত নয় বলেই গণ্য হবে। বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত জানবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের সহকর্মী মাইনুল মারুফ অপেক্ষা করছেন। মাইনুল, ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে উপদেষ্টা আসিফ মাহমুদ আসার পর তিনি গণমাধ্যমে কথা বলেছেন কিনা, আপনি সেখানের পরিস্থিতি কেমন দেখছেন, একটু বিস্তারিত করে জানাবেন। কিছুক্ষণ আগে কিন্তু আসিফ মাহমুদ এসেছেন ট্রাইব্যুনালে এবং এখন কিন্তু তিনি প্রসিকিউটরদের রুমে আছেন এবং এই মামলায় চানখারপুলের মামলায় তার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর আগে আমরা দেখেছি যে তিনি তদন্ত কর্মকর্তার কাছেও কিন্তু তার জবানবন্দি দিয়েছিলেন। সেই জবানবন্দি থেকে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছিলেন, যার মধ্যে ছিল জুলাই অভ্যুত্থান এবং তাদেরকে যে গুম করা হয় জুলাই অভ্যুত্থানকালীন সময়ে সেই গুমের ঘটনাগুলো কিন্তু তিনি
তুলে ধরেছিলেন তদন্ত কর্মকর্তার কাছে। সেই ঘটনাগুলোর মধ্যে ছিল তাকে ঔষধ দেওয়া হয়নি, তাদেরকে মারা হয়েছিল ডিবি হেফাজতে, তাদেরকে মামলার হুমকি দেওয়া ছিল, তাদের পরিবারকে মামলার হুমকি দেওয়া হয়েছিল বলে কিন্তু তিনি সেখানে উল্লেখ করেন। এর পাশাপাশি তিনি যেই একটি ভিডিও বার্তার কথা উল্লেখ করেছিলেন তদন্ত কর্মকর্তার কাছে, সেই বার্তাটি ছিল যে জুলাই আন্দোলন প্রত্যাহার সম্পর্কিত সেই মামলাটি। সেই ভিডিও বার্তাটি তিনি বলছেন যে তাদের সাথে প্রতারণা করে নেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছিল এই জোরপূর্বক অনেকটা জোর খাটিয়ে বাধ্য করে তাদের কাছে ভিডিও বার্তা নেওয়ার পর বলা হয়েছিল যে এটি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী ও তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দেখানো হবে যে তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। তবে সেই কথা না রেখে যে অনেকটা জোরপূর্বক জবানবন্দি নিয়ে তাদের কিন্তু আন্দোলন প্রত্যাহারের এই ঘটনা তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন বলে কিন্তু তিনি সে জবানবন্দিতে উল্লেখ করেন। এর পাশাপাশি তাদেরকে পেটানো হয় ডিবি হেফাজতে বা অন্যান্য বাহিনীর হেফাজতে, সেই কথা উল্লেখ করেন। এমনকি তিনি যে বলেছিলেন যে তাদেরকে ঔষধও সরবরাহ করা হয়নি। এবং আজ কিন্তু এই সকল বিষয়ে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরবেন এবং এই মামলার কিন্তু এগিয়েছে বেশ। আজ কিন্তু 10ম দিনের সাক্ষ্যগ্রহণ হচ্ছে, হয়তো আরও কিছু সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই মামলাও কিন্তু এগিয়ে যাবে রায়ের দিকে। আমরা ধন্যবাদ মাইনুল। রাজধানীর মৌচাকে ফরচুন শপিং মলের একটি দোকান থেকে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে 3য় তলার টয়লেটের গ্রিল কেটে চোরচক্রটি শম্পা জুয়েলারিতে স্বর্ণ চুরি করে। পুলিশ ও স্থানীয়রা জানায় বুধবার রাত 3টা নাগাদ ওই দোকানে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা যায় চোরচক্রের 2 জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে প্রবেশ করে বিপুল স্বর্ণ চুরি করে। শম্পা জুয়েলারির মালিকের দাবি তার দোকানে 400 ভরির মতো গয়না সাজানো ছিল, সাথে ছিল 100 ভরির মতো বন্ধকি স্বর্ণ আর প্রায় 40,000 নগদ টাকাও ছিল। চোরচক্র সবকিছুই লুটে নিয়ে গেছেন বলে জানান জুয়েলারি মালিক। আমাদের মার্কেটে এরকম চুরি করার ঘটনা প্রথম। আমরা আজকে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হইলাম। তোরে আমরা ঢুকবো, দেন আমরা দেখবো এখানে আমার কি ধরনের ফরেন্সিক আলামত পাওয়া যায়, দেন আমরা কালেকশন করব। আমার দোকানে 400 ভরির মতো গোল্ড আছিল এবং 100 ভরি প্লাস বন্দুকি সোনা আছিল, নগদ টাকা আছিল 40,000। আইসা দেখি আমার দোকানে কিচ্ছু নাই, সব ফাঁকা, আমি নিঃস্ব, আমি শেষ। তালা ভেঙে চুরির ঘটনা ঘটছে। হ্যাঁ, তারপরে আমরা সিআইডি খবর দিছি, আমাদের স্যাররা আসতেছে, তদন্ত স্যার এখানে আসছে, তদন্ত করে দেখতেছে কিভাবে ঘটনাটা ঘটছে। রাজধানীর খিলক্ষেত ফুট ওভার ব্রিজ নিরাপদে রাস্তা পারাপারের মাধ্যমের বদলে উল্টো পথচারীদের জন্য মূর্তিমান এক আতঙ্ক হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটি যেন এক মৃত্যু ফাঁদ। ভাঙা সিঁড়ি, নড়বড়ে কাঠামো সব মিলিয়ে প্রশাসন যেন দুর্ঘটনার অপেক্ষায় আছে। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানের সামনের ফুট ওভার ব্রিজ এটি। প্রতিদিন পারাপার হয় হাজারো মানুষ। দীর্ঘদিনের অবহেলায় বৃষ্টির অবস্থা দিন দিন হয়েছে নাজুক, তাই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ। ওখানে দেখেন এক জায়গায় উঁচু হয়ে আছে, ওখানে পা দিলে অনেক বিকট একটা শব্দ হয়, মনে হয় আমিই পড়ে যাচ্ছি। সিঁড়িগুলা ক্ষয় হয়ে গেছে, অনেক সময় পিছলে পড়ে যায় মানুষ। যদি ভেঙে পড়ে যায় তো অনেক মানুষের জীবন চলে যেতে পারে, তো অবশ্যই এটা যত তাড়াতাড়ি সম্ভব রিপেয়ার করা উচিত। এখানে দেখেন ব্যাকা হয়ে গেছে, এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, কোনো পদক্ষেপ নেই। এই ব্রিজগুলো অনেকগুলো দেখা গেছে ক্ষয়ে গেছে। গভর্নমেন্ট যখন বাড়ি গেছে তখন এই সাইডে মানে একটু হালকা কাজ হয়ে গেছে, আর বেগুড়ায় মানে খুব স্পিডে গেছে, তো বেগুর কারণে ওই এলে গেছে আর কি। ক্ষোভের শেষ নেই ফুট ওভার ব্রিজ ব্যবহারকারীদের। এমন ব্যস্ত সড়কের উপর কিভাবে এতদিন এটি এমন দশায় পড়ে আছে তা নিয়ে বিস্মিত সবাই। এখানে যে কোনো তোমার দুর্ঘটনা হইতে পারে, এখানকার দুর্ঘটনা তো হলে ব্রিজকে মেরামত করা প্রয়োজন। যদি পড়ে যায় অথবা নিচের মানুষজন আহত হয়, সো আই থিঙ্ক আসলে এটা নিয়ে কাজ করা উচিত। যে পরিমাণ লোকজন খিলক্ষেতে, ওই পরিমাণ লোকজন যে ব্রিজটা খুবই নর্মাল হয়ে গেছে। ব্রিজটার এক সাইড পুরো কাইত হয়ে গেছে, নিচে ভাঙ্গা অবস্থা, তো মানুষের তো যাতায়াত একটা সমস্যা না। রাজধানীর খিলক্ষেত এলাকার বেশ পুরনো এই ফুট ওভার ব্রিজটি একদমই সাধারণ মানুষের ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। কিছুদিন আগে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় একদিকে হেলে পড়ে ব্রিজটি। নিয়মিত ব্যবহারকারীরা বলছেন যে কোনো সময় ঘটতে পারে একটি বড় দুর্ঘটনা। কর্তৃপক্ষ বলছেন সড়ক ও জনপথ বিভাগের আওতাভুক্ত ব্রিজটি দ্রুতই সংস্কার করা হবে। আছেন বৃষ্টি কমার অপেক্ষায়। চিফ ইঞ্জিনিয়ারের কাছে বরাবর আমরা গত পরশুদিন একটা চিঠিও পাঠিয়েছি ওই ছবি সহ। তো ওনারা বলেছেন বৃষ্টিটা কমে গেলেই মোস্ট লাইকলি কালকে পরশু বা ওই দিনে ভেরি শর্ট টাইম
বৃষ্টিটা কমলে ওনারা কাজটা হাত দেবেন, ওনাদের প্রিপারেশন সব রেডি করা আছে। ব্রিজ মেরামত ও দেখভালের দায় নিয়ে কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে জীবন শঙ্কায় সাধারণ মানুষের, তাই দ্রুত ঝুঁকিপূর্ণ বৃষ্টি সংস্কারের দাবি তাদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আগামী 12 অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রায় 5 কোটি শিশু কিশোরের এর আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়ে তিনি বলেন, অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এখন পর্যন্ত 1,68,00,000 মানুষ টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে। 12 থেকে 30 অক্টোবর নিকটস্থ স্কুল, 1 থেকে 13 নভেম্বরে টিকা দেওয়া যাবে কমিউনিটি ক্লিনিকে। আর এই টিকা নিরাপদ বলেই দাবি করেছেন বিশেষ সহকারী। এই সময় 5 কোটি শিশু কিশোরের স্বাস্থ্য ঝুঁকি চিন্তা করে স্বাস্থ্য সহকারীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেবেন বলে আশা করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। আগামী 12 তারিখ থেকে সারা দেশে প্রায় 5 কোটি শিশু কিশোরের মধ্যে এই টিকাদানের ব্যাপক কর্মসূচি শুরু করতে যাচ্ছি বাংলাদেশ পক্ষ থেকে। প্রায় 1/3 চাইতে বেশি মানুষ অনলাইন রেজিস্ট্রেশন করেছে, ম্যানুয়ালিও প্রায় 15% মানুষ রেজিস্ট্রেশন করেছে। জন্ম নিবন্ধনটা এটা বাধ্যতামূলক নয়, আমরা চাইলেও এইটা এড়িয়ে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করা সম্ভব। চাকসু এবং রাকসু নির্বাচনের প্রচারণায় মুখর ক্যাম্পাস, ব্যস্ত প্রার্থীরাও। আমরা একটু নির্বাচনের খবর জানবো। শুরুতেই যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সহকর্মী আলামিন আছেন সেখানে। আলামিন শিকদার অপেক্ষা করছেন। আলামিন, প্রার্থীরা প্রচারণায় কোন বিষয়গুলোর উপর বেশি জোর দিচ্ছেন জানাবেন, ভোটারদের কি প্রত্যাশা তাও জানতে চাই। বৃষ্টি, আমার ঠিক পেছনে কনসার্ট চলছে। আমি কোনো কনসার্টে কিন্তু সংবাদ প্রচার করছি না, আমি প্রচার করতে এসেছি একজন প্রার্থীর, অর্থাৎ চাকসু নির্বাচনে তিনি আমার ঠিক পেছনে আমরা যাকে ব্যাঞ্জো বাজাতে দেখছি, তিনি একজন প্রার্থী তানজির রহমান তাজিন, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে লড়ছেন চাকসু নির্বাচনে। এবং আমরা দেখছি ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন। তার যেটা আয়ত্তে রয়েছে, তিনি যে ভালো গান করতে পারেন, ভালো বাজাতে পারেন, তার জন্যই যে সাহিত্য সংস্কৃতি এই যে পথটা, সেই পথটা যে তিনি ভালোইভাবে সেই বিষয়ে সবাইকে ধারণা দিতে পারবেন, সেবা দিতে পারবেন, সেটা কিন্তু তিনি জানান দেওয়ার জন্য আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন রয়েছে শাটল ট্রেনের, সেই স্টেশনের আমরা দেখছি সব থেকে ব্যস্ততম সময় পার করে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, অর্থাৎ ভোটাররা যারা রয়েছেন চাকসু নির্বাচনের, তারা এখান থেকে যাতায়াত করছেন। সেই সময়টাতে তার গান শুনছেন, ভিড় করছেন, দাঁড়িয়ে থাকছেন এবং জানার চেষ্টা করছেন উনি কে। এবং সেই সময়টাতেই তার সাথে থাকা অন্যরা জানিয়ে দিচ্ছেন তিনি চাকসু নির্বাচনে একজন পদপ্রার্থী, তার ব্যালট নাম্বার 5, তার নাম তানজির রহমান তাজিন এবং তিনি সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে লড়ছেন। ঠিক এইভাবেই আমরা সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি পয়েন্টে আমরা প্রচারণা কাভারেজ করেছি। সেই জায়গাটিতে আমরা দেখেছি আজকে বিশ্ব ডাক দিবস, সেই বিশ্ব ডাক দিবসে একজন ব্যতিক্রমী যে ডাক চিঠি, সেই চিঠির মাধ্যমে প্রচারণা করেছেন। একজনকে আমরা দেখেছি যে স্কেটিং করে প্রচারণা করছেন এবং একটু আগে একজনকে আমরা দেখলাম একজন প্রার্থীর পক্ষ নিয়ে একজন জামাই সেজে প্রচারণা চালাচ্ছেন। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের ভোটের মাঠ একেবারে জমজমাট বলা যেতে পারে। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন এবং ভোটাররাও বলা চলে। ধন্যবাদ। আমরা দেখছিলাম সেখানকার চিত্র। এবার যাব আমরা রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য। তারেক, শুনছিলেন নিশ্চয়ই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একেবারে উৎসবের আমেজ চলছে চাকসু নির্বাচনকে ঘিরে। রাকসুতে কি অবস্থা? সকাল থেকে প্রার্থীদের প্রচারণা আপনি কেমন দেখছেন? বৃষ্টি, রাকসুতেও একই অবস্থা এবং রাকসুতেও সকাল থেকে উৎসব মুখর পরিবেশে কিন্তু প্রচারণা চলছে। এখন দুপুরবেলাও কিন্তু প্রচারণা থেমে নেই। শিক্ষার্থীরা তারা যেখানে রয়েছেন, এই দুপুরবেলা অল্প শিক্ষার্থী থাকলেও আমি দেখতে পাচ্ছি প্রার্থীরা কিন্তু থেমে নেই। প্রার্থীরা তাদের হ্যান্ডবিল সহ বিভিন্ন হ্যান্ডবিল তারা বানিয়েছেন। কেউ প্রজাপতি বানিয়েছেন, পান্ডা বানিয়েছেন, গাছ বানিয়েছেন, হাত পাকা বানিয়েছেন এবং কেউ বুকমার্কস বানিয়েছেন। এই প্রার্থীরা আসলে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভঙ্গিতে কিন্তু প্রচারণা করছেন। আমি এখন পরিবহন মার্কেটে রয়েছি। পরিবহন মার্কেটের ঠিক পাশেই একটু আগে
একজন সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু গান বাজনা করতে করতে প্রচারণা করেছেন, আমরা সেটাও দেখেছি। সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন যেমন শহীদুল্লাহ কলা ভবন, মমতাজ উদ্দিন কলা ভবন, 4 সায়েন্স বিল্ডিং, 3rd সায়েন্স বিল্ডিং এবং রবীন্দ্র ভবন থেকে শুরু করে টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, শহীদ মিনার এলাকা, বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতেই যারা ভোটার রয়েছে সাধারণ শিক্ষার্থী তারা যখনই ক্লাস শেষ করে তাদের বন্ধু বান্ধবদের নিয়ে যখনই গোল হয়ে বসেন, যারা প্রার্থী তারা ঠিক সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হচ্ছেন, হয়ে তারা তাদের যে নির্বাচনী ইশতেহার সেই ইশতেহারটি তাদেরকে জানাচ্ছেন, লিফলেট দিচ্ছেন এবং তারা ভোট চাইছেন। সেই সাথে সাথে তারা যারা ভোটার রয়েছে তাদের কথা শুনছেন যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তারা কি করতে চান। ভোটারদের কথা শুনে প্রার্থীরা সেই অনুযায়ী ভোট দিচ্ছেন এবং সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কিন্তু উৎসবমুখর পরিবেশেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলামিন যেমনটি জানাচ্ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠিক একই উৎসবমুখর পরিবেশে কিন্তু প্রচারণা চলছে। ধন্যবাদ আপনাকে তারেক। ওমানের সড়ক দুর্ঘটনার পর শোকে স্তব্ধ চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। নিহত 7 জনেরই বাড়ি সন্দ্বীপে। তাদের ঘরে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। পরিবারে একটু সচ্ছলতা ফেরাতে গিয়েছিলেন দূরপ্রবাসী, কিন্তু আর ফেরা হলো না। এক দুর্ঘটনায় সব স্বপ্ন শেষ। ফুটফুটে এই 2 শিশুর বোঝার বয়স হয়নি তাদের বাবা বাবলু আর নেই। চট্টগ্রামের সন্দ্বীপের সারিকায়ত ইউনিয়নে তাদের বাড়ি। দুর্ঘটনায় বাবলুর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে থামছে না পরিবারের সদস্যদের কান্না। আমার বাইরে এখন সাথে যারা আছে সবাই যেন দ্রুত করি এবং শর্টকাটে দেশে ফিরতে পারে, এই দাবি আমার সরকারের কাছে। একই সাথে নিহত শাহাবুদ্দিনের বাড়িও বাবলুর পাশেই। ওমানে মাছ ধরার বোটে কাজ করতেন, তার বাড়িতেও চলছে আহাজারি। ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত অপর 5 জনের বাড়িও সন্দ্বীপে। এরা হলেন সারিকাইতের আমিন সওদাগর, আরজু ও রকি এবং মাইটভাঙ্গা ইউনিয়নের জুয়েল ও রহমতপুরের রনি। এক দুর্ঘটনায় 7 জনের প্রাণহানির ঘটনায় পুরো সন্দ্বীপ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পাশে জায়গা আসতো, জায়গা বিক্রি করে গেছে বুঝছেন। আমার ওর 2টা হলাম কিন্তু ফ্যামিলি মেয়েদের যুদ্ধ অনেক অভাবী। এসে মাত্র 17 দিন হয়েছে আর 3 মাসে এই বাচ্চাটা আছে। কারণ আল্লাহ রকম যা হয়েছে আমরা চাই ওর লাস্টটা এখানে 8 বছর। ওনারা একেবারে অসহায়। কিছুদিন আগে নদী ভাঙ্গন এলাকা থেকে এখানে বাড়ি করছে, বিভিন্ন ব্যাংক থেকে খরচ এবং বিভিন্ন সমিতিগুলো থেকে খরচ করে ওনাকে বিদেশ পাঠাইছে। নিহতদের বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম। টানাপোড়ানের সংসারে সচ্ছলতা ফেরাতে এক বুক আশা নিয়ে গিয়েছিলেন ওমানে। অসহায় গরিব মানুষগুলো বিদেশ গেছে, কিছু টাকা কামাই করবে, ফ্যামিলির মুখে হাসি ফুটাবে, ঋণ কষ্ট করে গেছে। সন্দ্বীপের যে অভাবী লোকগুলো মারা গেছে, এনে কিছু সরকারের পক্ষ থেকে কিছু অনুদান আসে। জোর দাবি করছি তাদের ভরণ পোষণের জন্য, ছোট ছোট ছেলে মেয়েদের রক্ষণাবেক্ষণ, খাদ্য ব্যবস্থা করার জন্য, ওনাদের আর্থিক এবং ওনাদের পূর্ণাঙ্গ বাসস্থান এবং পূর্ণাঙ্গ ভরণ পোষণ যেন ওনারা কি করে। নিহতদের মরদেহ কখন নিজ গ্রামে আসবে সে অপেক্ষায় পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীরা। মৃতদেহ অল্প সময়ের মধ্যে তাদের স্ব স্থানে পৌঁছে দেয়, এইটা বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ রইল। সাগরে মাছ ধরা শেষে মাইক্রোবাস যোগে ওমানের মাস্কাট থেকে প্রায় 650 কিলোমিটার দূরে অবস্থিত দুকুম সিদ্দার দিকে যাওয়ার সময় বুধবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধি এবং সুদের হার নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চান ব্যবসায়ী নেতারা। পুনরায় রপ্তানি উন্নয়ন তহবিল চালু করার দাবিও জানান তারা। দুপুরে এফবিসিসিআই, বিজিএমই, বিকেএমই, বিটিএম এর 14 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেন। আর এই সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো, যাচ্ছি কেন্দ্রীয় ব্যাংকে। আমাদের সহকর্মী আলমগীর হোসেন আছেন সেখানে। আলমগীর, এই যে বৈঠকটি হলো সেখানে কি কি বিষয় আলোচনা হলো একটু বিস্তারিত করে জানাবেন। শুনতে পাচ্ছেন আলমগীর?
হ্যাঁ বৃষ্টি, আমি আপনার কথা ভালো মতো শুনতে পাচ্ছি না এবং প্রশ্নটিও ঠিকমতো বুঝতে পারিনি। তবে যতটুকু বুঝেছি যে কি বিষয়ে আলোচনা হয়েছে এই বিষয়টি আপনি জানতে চেয়েছেন। আমি আজকে মূলত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ব্যবসায়ীদের প্রতিনিধি দলের একটি বৈঠক ছিল এবং 1 ঘন্টার কিছু সময়ের মতো বেশি এই মিটিংটি হয়েছে এবং এখানে এফবিসিসিআই ছাড়াও বিজিএমইএ, বিকিএমএ, বিটিএমের প্রতিনিধি সহ মোট 14 জনের একটি প্রতিনিধি দল ছিলেন এই বৈঠকে। বৈঠক শেষে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই বৈঠকে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। তাদের মূল আলোচনা ছিল আসলে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার জন্য, 1 অঙ্কে নামিয়ে আনার জন্য তারা দাবি জানিয়েছেন। আপনি জানেন যে বিভিন্ন কারণে আসলে সুদের হার বেড়েছে, যেটি দিয়ে ব্যবসায়ী নেতারা যেটি বলছেন যে ব্যবসা বাণিজ্য চালিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে পড়েছেন। এই বিষয়টি আজকের বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল এবং গভর্নর এটি বলেছেন যে আগামী অর্থ বছরের মধ্যে মূল্যস্ফীতি কমে আসলে আগামী অর্থ বছরের মধ্যে এটি হয়তো 1 অঙ্কে নামিয়ে আনা হবে। আরেকটি বিষয় নিয়ে একটু বেশি আলোচনা হয়েছে, সেটি হলো খেলাপি ঋণ পুনঃতফসিলে বিশেষ নীতি সহায়তা দিয়ে একটি একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে মেয়াদ 10 বছরের মধ্যে এই ঋণটি পরিশোধ করতে হবে, সেটি তারা সময় কিছুটা বাড়ানোর দাবি জানিয়েছে এবং গভর্নর সেখানে বলেছেন যে এটি কেস টু কেস ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সুদের হারটি তারা এখানেও ব্লক অ্যাকাউন্টে রেখে সুদের হারটি ব্লক অ্যাকাউন্টে রাখার দাবি জানিয়েছেন তারা। এছাড়া ইডিএফ যে তহবিল, রপ্তানি উন্নয়ন তহবিলের পরিমাণ $3 বিলিয়ন থেকে একটি বাড়িয়ে আগের অবস্থানে নেওয়ার কথা জানিয়েছেন এবং গভর্নর বলেছেন যে রিজার্ভের পরিমাণ আরেকটু বাড়লে তারা হয়তো এই রপ্তানি উন্নয়ন তহবিলের পরিমাণ আরও বাড়াবে। এছাড়া এসএমই খাতের জন্য এসএমই খাত নিয়েও আলোচনা হয়েছে আজকের বৈঠকে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য আলমগীর। কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার কালুয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটেছে, 5 জন আহত হয়েছে। আমরা একটু ঘটনাস্থলে যাব। আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু সেখানে অপেক্ষা করছেন। বাবু, সংঘর্ষের কারণ সম্পর্কে কিছু জানা গেল কিনা? এখনকার পরিস্থিতি কি সেখানে? বৃষ্টি, এখনকার পরিস্থিতি একেবারে থমথমে, অর্থাৎ নিরীহ গ্রামবাসীর উপরে যদি ভোররাতে গোলাগুলির ঘটনা ঘটে এবং তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে তাহলে স্বাভাবিক অর্থেই তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। এখন ঠিক এই অবস্থায় আমি এখন যে জায়গাটিতে রয়েছি কুষ্টিয়া এই কুমারখালী উপজেলার কালুয়া গ্রামে, এখানে এই যে তাদের ঘরের যে বেড়া রয়েছে সেখানে কিন্তু কোপের দাগ রয়েছে এবং আমার সাথে একজন রয়েছে যিনি এই বাড়ির যিনি গৃহিণী। আসলে রাতে কয়জন আসছিল এবং তাদের কাছে কি ছিল? 20-25 জন লোক, ওদের কাছে অস্ত্র সব লাঠি ঠ্যাঙাও আছে এবং অস্ত্রও আছে আর ক্যাপ মাথায় দিয়ে আসছে। কিন্তু আসে আমার ঘরের পিছনে আসে মানে আগে গুলি করে, 3টে গুলি করার পরে আমার ঘর বেড়া ঘুরে সব কুপায়। হ্যাঁ, ভয় তো করতেছে কুপায়। আর মানে আমার হাজবেন্ড বলছে ওদের আগে বাইর করে দে, আগে আবার নাম ধরে ডাকতে বলছে তুই তাড়াতাড়ি বাড়া, শালা বাড়া, নাই হলো গা তোর ঘর। আমি কছি ও তো নেই, বাড়িতে নেই গো। তো কছে কি নেই, তালি পর ঘর খোল। বৃষ্টি, এরকম কিন্তু এইভাবে কিন্তু প্রায় 1-1.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যারা যে 20-25 জনের গ্রুপ ছিল তারা কিন্তু এসে এরকম হামলা চালিয়েছে। এটার মূল কারণ হিসেবে জানা গেছে নদীপথে বালিকেন্দ্রিক এবং অর্থনৈতিক যে ব্যাপার রয়েছে এবং স্থানীয় প্রভাবকে বিস্তার করারকে কেন্দ্র করে নদীপথে যারা সন্ত্রাসী করে তারা কিন্তু এই হামলাটি সংগঠিত করেছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পারছি। তবে পুলিশ অনেকটা নীরব ভূমিকায় রয়েছে বলে সেটাও আমাদের চোখে পরিলক্ষিত হয়েছে। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ বাবু। খুলনার দাকপে ঢাকি নদীর বাঁধ ভেঙে 2 দিন ধরে অন্তত 6টি গ্রাম তলিয়ে আছে, পানিবন্দী হাজারো পরিবার। আমরা একটু দেখে আসতে চাই সেখানকার কি অবস্থা। আমাদের সহকর্মী শেখ আল এহসান অপেক্ষা করছেন আমাদের জন্য। এহসান, পানিবন্দী এলাকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন, আর এই বাঁধ যে ভেঙে গেছে মেরামতে কত সময় লাগতে পারে? বৃষ্টি, এই বাঁধ ভাঙার ফলে ঢাকি নদীর জোয়ারের পানি এই দাকপ উপজেলার বটবুনিয়া এলাকার এই বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা বিল, এখানে ছিল পুরোটাই পানি। এখানে ছিল হচ্ছে ধান। এই যে ধান গাছগুলো কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আমন ধান, কৃষকের আমন ধান, শত শত বিঘা আমন ধান এখন পানিতে তলিয়ে আছে। তবে কৃষি বিভাগ বলছে যেহেতু পানিতে এখন লবণাক্ততা নেই সুতরাং ধান নষ্ট হওয়ার সম্ভাবনা কম। তবে দ্রুত যদি বাঁধ মেরামত করা না যায় তাহলে এই ধানগুলো নষ্ট হয়ে যেতে পারে, তখন খাদ্য ঘাটতিতে পড়বে খুলনা উপজেলা। বৃষ্টি, আরেকটা জিনিস বলতে চাই,
বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করছে, তারা বিভিন্নভাবেই প্রযুক্তি ব্যবহার করছে, কিন্তু জোয়ারের কারণে যেহেতু পানি ভিতরে ঢুকছে এই সময় তারা বাঁধ মেরামত করতে পারছে না। ভাটার সময় তারা যে 6 ঘন্টা সময় পাচ্ছে সেই 6 ঘন্টায় তারা কাজ করবে। তো এখন থেকে তারা প্রস্তুতি নিচ্ছে, এখন যেহেতু জোয়ারের পানি ভিতরে ঢুকছে ভাটার সময় তারা কাজ করবে। তারা বলতে পারছে না নির্দিষ্ট করে কবে নাগাদ বাঁধ মেরামত হবে, তবে মানে আজকের মধ্যে হতে পারে বলে তারা একটা আশার কথা শুনিয়েছেন। যদিও সেটা কতটুকু সফল হবে সেটা নিয়ে সাধারণ মানুষের কাছে প্রশ্ন রয়েছে, এবং সাধারণ এলাকার মানুষ যেটা বলছে যে দ্রুত বাঁধ মেরামত না করা হলে, এখন তো 6টি গ্রাম পানিবন্দী আছে, তখন হয়তো আরো বেশি গ্রাম পানিবন্দী হয়ে পড়বে এবং ক্ষতিগ্রস্ত হবে সেখানকার মানুষ। ধন্যবাদ, আমরা বুঝেছি এহসান। বগুড়ায় যমুনা নদীর ভাঙন আরো তীব্র হচ্ছে। 24 ঘন্টায় বিলীন হয়েছে নদী তীরবর্তী 300 মিটার অংশ। ধনুটের শহরাবাড়ি থেকে বানিয়াজান গ্রাম পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকায় ভাঙন শুরু হয়। এরই মধ্যে শহরাবাড়ি বাজারের একাংশ নদীতে বিলীন হয়েছে। স্থানীয়রা জানায় কয়েকদিন ধরেই যমুনার পানি বৃদ্ধির সাথে নদী ভাঙন তীব্র হয়েছে। জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ শুরু হলেও তীব্র স্রোতের কারণে তা আর সম্ভব হয়নি। ভাঙন অব্যাহত থাকায় নিরাপদ আশ্রয়ে সরে গেছে নদী তীরবর্তী বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যমুনার এই অংশে ভাঙন ঠেকাতে 7,500 জিওব্যাগ ও 1,500 জিও2 ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। দুদিন আগে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। এরপরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় এই বিশেষজ্ঞের। শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখানেই গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, যিনি জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করে গেছেন মানুষের অধিকার আদায়। তার এই প্রয়াণে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের হাটহাজারীর জামতলে এই বাড়ির নাম শিকড় রেখেছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। যে বাড়িতে জন্ম সেই উঠানে কয়েকদিন আগেও মানবাধিকার আদায়ে জনগণকে সচেতন করেছেন। আজ ভোরে সেই প্রাঙ্গণে পৌঁছালো তার মরদেহবাহী ফ্রিজিং গাড়ি। শুধু পরিবার স্বজন তোফায়েল আহমেদকে হারায়নি, দেশ হারিয়েছে একজন বুদ্ধিজীবীকে, যিনি জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন। প্রিয়জনরা বলছেন তার এই প্রয়াণ জাতির অপূরণীয় ক্ষতি। রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত অফিস করেছেন। এক একটা ডিস্ট্রিক্টে ডেটে দেখা গেছে যে 2টা 3টা ডিস্ট্রিক্টে একদিনে ট্রাভেল করেছেন। তো এগুলো নিয়ে ফ্যামিলিতে আমরা আসলে ওনাকে অনেক বলতাম, কিন্তু উনি আসলে এত ডিটারমাইন্ড ছিলেন ওই ব্যাপারটা নিয়ে যে কারো কথা নিজের শরীরকে কখনো তোয়াক্কা করেননি। মরদেহ পৌঁছানোর পর সকাল থেকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে আসেন পরিবার, পরিজন, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীরা। করেন স্মৃতিচারণ। খুব স্পষ্টভাষী ছিলেন উনি, সারা জীবন মানুষের ভোটাধিকার নিয়ে কাজ করছেন। আমার ভাইয়ের মতো যদি মানুষ আজকে এই দেশে বেশি না মাথা গোনা যদি 20-30 জন থাকতো তাহলে এই দেশ আজকে স্বর্ণে পরিণত হইতো। সকাল 11টায় হাটহাজারীর ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হয় নামাজে জানাজা। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করেন জানাজায় অংশগ্রহণকারীরা। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ওনার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল মানুষের দেওয়া সম্মান এবং মানুষের ভালোবাসা। হঠাৎ এভাবে তার বিদায় আমাদেরকে খুব শোকাহত এবং বেদনাপ্লুত করেছে। আমরা প্রস্তুত ছিলাম না তাকে এভাবে বিদায় দেব। বুধবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে রাত 9টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 71 বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তোফায়েল আহমেদ 1976 ও 1977 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে BA ও MA ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সোয়ানসির ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক ও অর্থনৈতিক অধ্যয়নে MSc ও PhD ডিগ্রি অর্জন করেন। সবশেষ তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হামাস, ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট সহ এই তথ্য নিশ্চিত করেছেন মধ্যস্থতাকারীরা, জানিয়েছে হামাসও। শর্ত অনুযায়ী ইসরায়েলি পার্লামেন্টে অনুমোদনের পর গাজার নির্দিষ্ট সীমারেখা থেকে সরে যাবে IDF সেনারা। জীবিত ও মৃত সব জিম্মিকে ফেরত দেবে হামাস। বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে
তেল আবিব ত্রাণ প্রবেশ করতে দেওয়া হবে উপত্যকায়। হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এলো জরুরি খবর। ট্রাম্পকে দেয়া এক চিরকুটে হামাস ইসরায়েল সমঝোতার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রেসিডেন্টের কানে ফিসফিস করেও কথা বলতে দেখা যায় তাকে। কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় হামাস ইসরায়েলের সম্মতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গাজায় স্থায়ী শান্তির জন্য চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে একমত হয়েছে দুপক্ষ। উভয়ে পাবে ন্যায্যতা। চুক্তি স্বাক্ষর উপলক্ষে শনি কিংবা রোববার মিশর যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প। শর্তানুযায়ী হামাসের কাছ থেকে একযোগে মুক্তি পাবে সব ইসরায়েলি জিম্মি। ফেরত দেওয়া হবে জিম্মিদের মরদেহ। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দী। একই সাথে উপত্যকায় কার্যকর হবে যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্যে এখন অনেক কিছু ঘটছে। জিম্মিদের মুক্ত করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। আমরা কথা বলেছি, মনে হয় তারা সবাই সোমবার ছাড়া পাবে। এটাই আসল বিষয়, এবং এদের সাথে নিহতদের মরদেহ ফেরত দেওয়া হবে। বৃহস্পতিবার গাজার নির্দিষ্ট লাইন থেকে সেনা প্রত্যাহারের অনুমোদন দেবে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। পরবর্তী 24 ঘন্টার মধ্যেই সেনা সরতে শুরু করবে উপত্যকা থেকে। সেই সময় থেকে জিম্মি মুক্তির জন্য 72 ঘন্টা সময় পাবে হামাস। এর আগে যুদ্ধ বন্ধে মিশরের তৃতীয় দফায় আলোচনায় বসে হামাস ইসরায়েলের প্রতিনিধিরা, যাতে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ। এক্স হ্যান্ডেলে দেয়া এক বার্তায় ইসরায়েলের জন্য বড়দিন আখ্যা দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অনিক রহমান, যমুনা নিউজ। গণহত্যা নিপীড়নের লম্বা পথ পাড়ি দেওয়ার পর বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির খবর। ফিলিস্তিনিদের স্বস্তির নিঃশ্বাস, আর দীর্ঘ 2 বছর পর শান্তির ঘুম। উপত্যকা জুড়ে আনন্দের জোয়ার। তবে পূর্ব অভিজ্ঞতা বলছে ইসরায়েলকে বিশ্বাস করা কঠিন। তাই স্বস্তি আর উল্লাসের মধ্যেও উদ্বেগ উৎকণ্ঠা থেকে পুরোপুরি মুক্ত হতে পারছেন না অনেকে। গাজার পথে পথে ছুটে যুদ্ধবিরতির খবর জানাচ্ছেন সাংবাদিক সালেহ আল জাফরাই। উত্তর গাজার অন্ধকার রাস্তায় ছড়াচ্ছেন আশার আলো। যাদের দুঃসাহসী কণ্ঠ যুদ্ধ কবলিত উপত্যকার খবর পৌঁছে দিয়েছে বিশ্বের কাছে, তাদের মুখেই আজ স্বস্তির বার্তা। আনন্দে উদ্বেলিত প্রেসের ভেস্ট পরিহিত এই মানুষগুলো। যুদ্ধবিরতির খবরে ভোরের আলো না ফুটতেই আশ্রয় শিবির থেকে পথে নেমে আসে গাজাবাসী। 2 বছরের দমবন্ধ এক দশার পর আজ সব আবেগ মিলেমিশে একাকার। উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙা। অভুক্ত জীর্ণ শীর্ণ মানুষগুলো নেচে গেয়ে করছেন উল্লাস। ঐতিহাসিক মুহূর্ত বোধহয় একেই বলে। 2 বছরের গণহত্যা, বর্বরতা আর ফিলিস্তিনিদের দীর্ঘ প্রতীক্ষার পর যে আনন্দের বহিঃপ্রকাশ দেখলাম, তা বিশাল চাপ থেকে মুক্তির ফল। সারা বিশ্ব থেকে যারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, গাজার প্রতি সমর্থন জানিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেনি উপত্যকার মানুষ। আলহামদুলিল্লাহ, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন। অনেক আনন্দিত আমরা। যারা এই যুদ্ধ রক্তপাত বন্ধে ভূমিকা রেখেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। পুরো গাজা উপত্যকা, আরবরা, পুরো বিশ্ব আজ আনন্দিত যে যুদ্ধবিরতির মধ্য দিয়ে রক্তপাত বন্ধ হয়েছে। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, ধন্যবাদ। প্রতিদিনের মতো বোমার আওয়াজ নেই। 2 বছর পর শান্তির এক ঘুমে আচ্ছন্ন উপত্যকার মানুষ। উৎফুল্ল বিদেশি স্বেচ্ছাসেবীরাও। এটা কি সেই মুহূর্ত? বাইরে বিস্ময়কর নিস্তব্ধতা আজ। এটা মধ্যরাত, মানুষ এখনো জানতে পারেনি, তবে বিমান হামলার আওয়াজ নেই। আগের অভিজ্ঞতা থেকে অবশ্য শঙ্কা রয়েই যায়। ইসরায়েলকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না উপত্যকার অনেক বাসিন্দাই। স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের ব্যবস্থা নিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান গাজাবাসীর। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এ ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।